দিল্লির দিকে, কেননা দিল্লিতে সেখানে ভাঙনের মধ্যেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের বৈঠকে তারা রয়েছেন, ডিএমকে আপকে ছাড়াই বৈঠকে ইন্ডি জোটের নেতারা। আরো একবার জানাই আপনাদের কাছে, দলের ভাঙনের মধ্যেই দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা অভিষেক। আমাদের অ্যাসোসিয়েট এডিটর রাজা রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট? দেখো, খানিকক্ষণ আগেই আমি দর্শকদের জানাতে চাই, TV9 বাংলার দর্শকদের, যে খানিকক্ষণ আগেই দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে। আজকে এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাড়ি থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঢুকছেন, তখন আমরা তার শরীরী ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করছিলাম, কারণ সেটা আজকের সবথেকে বড় একটা অবজারভেশনের ব্যাপার। দেখেই বোঝা গেল যে তার ভারাক্রান্ত একটা মন এবং এই মুহূর্তে একটা দিশেহারা অবস্থা। এই রকম অবস্থায় মূলত তার উদ্যোগেই কিন্তু এবার ইন্ডিয়া জোটের এই বৈঠক, এটা মাথায় রাখতে হবে। তিনি, শোনা যায় যে তিনি ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা, তাদেরকে বলেছিলেন যে এখন একটা বৈঠক ডাকা অত্যন্ত জরুরি। কিন্তু ঘটনা হচ্ছে, ইন্ডিয়া জোট যখন এই 9-10 মাস পর আবার নতুন করে যখন বৈঠক ডাকলো, সেই সময় ইন্ডিয়া জোটের যারা কয়েকজন বিগ প্লেয়ার, তারা কিন্তু যে যার রাজ্যে ক্ষমতা হারিয়ে বসে আছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তিনি ক্ষমতা হারিয়ে বসে আছেন এবং এখন তৃণমূল দলটার কি অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা আমার ব্যাখ্যা করে দিল্লি থেকে বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। দর্শক সেটা দেখতেই পাচ্ছেন, জনতা সেটা জানে। এইরকম একটা অবস্থায় ঠিক সিআইডিকে যেদিন তলব করেছে সিআইডি যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে, এই দ্বিতীয়বার তিনি তলব এড়ালেন, তাকেও আজকে আমরা এই বৈঠকে দেখলাম। সঙ্গে এসেছেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক যখন এমন ধ্বনি শোনা যাচ্ছে যে আড়াআড়ি তৃণমূলের সংসদীয় দল ভাগ হয়ে যেতে পারে, এখনই বলা যাচ্ছে না যে কোন পক্ষে কতজন, কারণ জোট টানাপোড়েন চলছে। এই রকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজপাট খুইয়ে দিল্লিতে এসে রাহুল গান্ধীর পাশে বসেছেন, সোনিয়া গান্ধীর পাশে বসেছেন, মেহবুবা মুফতির পাশে বসেছেন। এই ছবিটা আজকের হচ্ছে অপোজিশন জোটের সবথেকে ইম্পর্টেন্ট ছবি। আমি দেখে এলাম, চাক্ষুষ করলাম। একটু আগেই আমরা প্রেস কনফারেন্স রুমে ক্যামেরা রেখে আর একটা ইউনিট নিয়ে বাইরে এসে আমরা লাইভ করছি এবং ভেতরের যে আঁখো দেখি হাল, সেখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিরোধী মঞ্চ এখন এই মুহূর্তে দিশেহারা। কি করে আবার কোন কোন ইস্যু নিয়ে তারা জনতার কাছে যাবেন, তার কারণ এখন ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপির শাসন। শোনা যাচ্ছে যে আজকে স্যার নিয়ে এই যে নাম বাদ যাওয়া বিতর্ক, এইসব নিয়ে আজকে মূল আলোচনা হবে। কিন্তু এছাড়াও খাদ্যপণ্যের যে মূল্যবৃদ্ধি, তেলের মূল্যবৃদ্ধি, ওদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামের বৃদ্ধির ফলে এই যে পরপর যুদ্ধ অবস্থা চলছে, তার ফলে এখানে তেলের দাম এবং খাদ্যের মুদ্রাস্ফীতি বৃদ্ধি, এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বৈঠকে কংগ্রেসের কাছে ঠিক কোন প্রস্তাব দেন। দেখো, 2027-এ দুটো গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট আছে, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। কিন্তু এই ইন্ডিয়া জোটের মধ্যে যারা যারা শরিক, তাদের মধ্যে কিন্তু লড়াই আছে। যেমন এখানে আপ নেই, আপের সঙ্গে কংগ্রেসের লড়াই, আবার আমরা মুখোমুখি সমর দেখব আপের সঙ্গে কংগ্রেসের, পাঞ্জাবে দেখব। এবং একই সঙ্গে দেখো, এখানে অখিলেশ যাদব রয়েছেন, তিনি অনেক আগেই তার রাজপাট খুইয়ে বসে আছেন। তেজস্বী যাদব আছেন, তিনিও তার রাজপাট খুইয়ে বসে আছেন। ফলে এখন এখানে যারা কুশীলব, তারা যে যার রাজ্যে ক্ষমতা হারিয়ে বসে আছেন। এই রকম একটা অবস্থায় ইন্ডিয়া জোটকে নতুন করে কোন কোন মন্ত্র অক্সিজেন যোগায়, সেটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। यूपी में तो आप देख ही रहे होंगे क्या हो रहा है। अब तो महिलाएं भी नाराज हैं इनसे। नकारात्मक प्रचार के लिए जितने हजार करोड़ रुपए बीजेपी खर्च कर सकती है, दुनिया में किसी दल ने नकारात्मक प्रचार के लिए खर्च नहीं किए होंगे पैसे।